আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্তমানে করোনা মহামারীর কারণে আমাদের প্রতিষ্ঠান সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থায় তোমরা যেন তোমাদের অনুশীলন কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যেতে পারো, সেই লক্ষ্যে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের প্রথম অধ্যায়ের উপরে কয়েকটি ক্লাস সম্পন্ন করেছি। এই অধ্যায়টি অনেক বড় অধ্যায় এবং আমরা এর মধ্যে খাদ্যের উপাদান, ভিটামিন, এগুলোর প্রয়োজনীয়তা কী, এগুলোর অভাবে কী রোগ হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুষম খাদ্য। প্রিয় শিক্ষার্থী, সুষম খাদ্য কাকে বলে আমরা জানি যে সুষম খাদ্য হচ্ছে সেই খাদ্য যে খাদ্যে সকল প্রকার খাদ্য উপাদান থাকে, তাই না? আমরা যে কোনো খাবার গ্রহণ করার সময় আমরা চিন্তা করি যে আমরা সুষম খাদ্য খাবো, যেন আমরা খাদ্য থেকে সকল প্রকার খাদ্য উপাদান পেয়ে থাকি। দেখি তোমাদের বই থেকে আমি অংশটি এখানে যুক্ত করেছি। সুষম খাদ্য বলতে কোনো নির্দিষ্ট খাদ্যবস্তুকে বোঝায় না, যে খাদ্যে 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে এবং যে খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষ প্রতিদিন প্রায় 2500 এবং নারীর বেলায় 2000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থী, কত শক্তির প্রয়োজন? পুরুষের জন্য 2500 এবং নারীর বেলায় 2000। তোমরা বই থেকে এটা আন্ডারলাইন করে নেবে। এই শক্তি বা ক্যালোরি আমরা খাদ্য থেকে পাই। সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন ধরনের খাদ্য থাকা দরকার যাতে সেই খাদ্যের মধ্যে 6টি উপাদানই সঠিক পরিমাণে থাকে। তাহলে আমরা এমনভাবে খাদ্য তালিকা আমরা প্রস্তুত করব যেন আমরা 6টি খাদ্যই পেয়ে থাকি। এখানে একটি খাদ্য পিরামিড দেওয়া আছে। আমরা কীভাবে আমাদের খাদ্য তালিকাটা প্রস্তুত করব? দেখো, সুষম খাদ্য পিরামিড। যে কোনো সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে কোন কোন খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে? শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হয়। তোমরা নিশ্চয়ই এর মাঝে লক্ষ্য করেছো যে একজন কিশোর বা কিশোরী, প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা নারীর সুষম খাদ্য তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। আমরা কোন খাবারটা বেশি খেয়ে থাকি? শর্করা। শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ আমাদেরকে কী করতে হবে? খেতে হবে। দেখো, এখানে আমরা সবচেয়ে বেশি, এখানে একটা পিরামিড তৈরি করা, সবচেয়ে বেশি খাবো শর্করা। তারপরে রয়েছে কি? দেখো, ভিটামিন বা খনিজ গ্রুপ। এরপরে রয়েছে আমিষ গ্রুপ। তারপরে রয়েছে স্নেহ বা ফ্যাটি গ্রুপ। তাহলে আমরা আমাদের খাদ্য তালিকাতে এইভাবে আমাদের সুষম খাদ্যটা তৈরি করে নেব। উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান আছে। মানুষের খাদ্যাভ্যাস একরকম নয়। সব মানুষের খাদ্যাভ্যাস কি একরকম না? একজন শিশু যে পরিমাণে খাবে, একজন কিশোর, একজন যুবক, একজন বৃদ্ধ, আবার একজন ডায়াবেটিসের রোগী, বিভিন্ন জনের খাদ্য বিভিন্ন রকম। তাছাড়াও দেখা যাচ্ছে সবাই সুস্থ, কিন্তু কেউ মাংস খেতে পছন্দ করছে, কেউ মাছ খেতে পছন্দ করছে, কেউ ভাত পছন্দ করছে, কেউ রুটি পছন্দ করছে। প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে খাদ্যদ্রব্যের প্রাপ্যতাও সব দেশে একরকম নয়। শীত ও গ্রীষ্মের প্রকোপ অনুসারেও খাদ্যের প্রয়োজন এবং পার্থক্য রয়েছে। সকল পরিবেশে মানিয়ে চলাই হচ্ছে জীবনের লক্ষ্য। এজন্য দেহের গঠন ও বৃদ্ধিতে শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে মূল খাদ্য উপাদানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। খাদ্যদ্রব্যের মধ্যে মূল উপাদানগুলোর পরিমাণ ও ক্যালোরি ভ্যালু বিচার করে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উপাদান বাছাই করতে হয়। তাহলে তোমার সুন্দর জীবনের জন্য, উন্নত জীবনের জন্য তোমার খাদ্য উপাদান তোমাকে বাছাই করে নিতে হবে। তুমি কোন খাবারটি খেলে তোমার জন্য ভালো হবে? তুমি একটু বেশি চিকন, তোমার ওজন বাড়ানো প্রয়োজন, তাহলে তোমার জন্য কত ক্যালোরি তোমার বেশি প্রয়োজন, তাহলে সেভাবে তোমাকে খাদ্য গ্রহণ করতে হবে। তুমি একটু বেশি ফ্যাট হয়ে গেছো, তাহলে তোমাকে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। তোমার খাদ্য
মেনুটা তোমাকে নিজে তৈরি করে নিতে হবে। দেখো, পুষ্টি বিশারদগণ এই খাবারকে 4টি শ্রেণীতে ভাগ করেছেন। এগুলো কি? মাছ, মাংস, ডিম, ডাল। আর কি রয়েছে? 2 নম্বরে পনির ও দই। 3 নম্বরে সকল ভোজ্য ফল ও খাওয়ার উপযোগী সবজি। 4 নম্বরে শস্য ও শস্য দানা থেকে তৈরি খাবার, যেমন রুটি, ভাত। এখন তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে এই খাবারগুলো বেছে বেছে খেতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা খাদ্য তো গ্রহণ করব। তো প্রাচীনকালে মানুষ ছিল, যখন মানুষ বুঝতো না তখন মানুষ খাদ্য আহরণ করতো, খেয়ে শেষ করে ফেলতো। এরপরে মানুষের মাথায় আসে খাদ্য সংরক্ষণের চিন্তা। কারণ তার খাদ্য খেয়ে শেষ করে ফেললে পরের দিনে যদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে অনেক সময় অনাহারে থাকতে হয়, বা এই কারণে আমাদের কি করতে হবে? খাদ্য সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে রয়েছে শুষ্ককরণ, রেফ্রিজারেশন, ফ্রিজিং। আমরা যেমন ধান শুকিয়ে সংরক্ষণ করি, চাল শুকিয়ে সংরক্ষণ করি, অনেক কিছুই শুকিয়ে সংরক্ষণ করা যায়। এগুলো অনেক প্রাচীন পদ্ধতি হলেও এখন পর্যন্ত ধান কেউ ফ্রিজে রেখে সংরক্ষণ করে না, তাই না? চাল কেউ ফ্রিজে সংরক্ষণ করে না, এগুলো আমরা শুকিয়েই সংরক্ষণ করি। আবার অনেকে মাংসও শুকিয়ে সংরক্ষণ করে, কিন্তু এটি বলা যায় প্রাচীন পদ্ধতি। কারণ এখন রেফ্রিজারেশন পদ্ধতি রয়েছে, যেখানে রেফ্রিজারেটর বা ফ্রিজে আমরা খাদ্যদ্রব্য রেখে সংরক্ষণ করতে পারি। এটাকে বলা হয় রেফ্রিজারেশন পদ্ধতি। এখানে কাঁচা শাকসবজি, মাছ, মাংস, দুধ, দই, ডিম সব কিছুই সংরক্ষণ করা যায়। ফ্রিজিং পদ্ধতিকে খাদ্যকে বা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা যায়। এছাড়া তোমরা বিভিন্ন কিছু, যেমন তেল, সিরকা, এরকম বিভিন্ন পদার্থ দিয়ে, বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে, তারপরে বিভিন্ন আইসোটোপ দ্বারা বিভিন্ন জীবাণু ধ্বংস করে খাদ্য সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে এবং তোমরা এই খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলো জেনে নেবে, এবং এই খাদ্য সংরক্ষণে যথেষ্ট গুরুত্ব রয়েছে, গুরুত্বগুলোও জেনে নেবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খাদ্য গ্রহণ করলাম, খাদ্য সম্পর্কে জানলাম। আমাদের জীবনে আমরা যত খাবারই খাই না কেন, আমাদের জীবনে একটা অভিশাপ হচ্ছে তামাক ও ড্রাগস। আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের মানব জাতির জন্য হুমকি হচ্ছে এই তামাক ও ড্রাগস। এই তামাক এবং ড্রাগস গ্রহণের ফলে একটা জীবন ধ্বংস হয়ে যায়। দেখো, একটা সুস্থ মানুষের ফুসফুস কত সুন্দর, আর একটা তামাক সেবী যারা ধূমপান করে, মদ্যপান করে, গাঁজা খায়, হিরোইন খায়, তাদের জন্য দেখো কী অবস্থা। যে কোনো মুহূর্তে তারা লাইফ এক্সপায়ার হয়ে যেতে পারে। সুতরাং তামাক এবং ড্রাগস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। তামাক এবং ড্রাগস সেবন করলে কি হয়? ধূমপায়ীরা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। যারা ধূমপায়ী তারা বেশি রোগাক্রান্ত হয়। ধূমপায়ীরা কোনো না কোনো রোগে ভোগে, যেমন ফুসফুস ক্যান্সার, ঠোঁট, মুখ, ল্যারিক্স, গলা, মূত্রথলিতে বিভিন্ন রকমের রোগে ভোগে। তাছাড়া ক্ষুধামন্দা ভাব দেখা দেয়, গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন কিছু দেখা দেয়। সমীক্ষায় দেখা গেছে যে যারা ধূমপান করে তাদের আয়ু কমে যায়। যেসব লোক ধূমপান করে না অথচ ধূমপায়ীদের কাছাকাছি থাকে, ধূমপায়ীদের নির্গত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে, তাদেরও শারীরিক ক্ষতি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের নিজেদেরকে ধূমপান ত্যাগ করতে হবে এবং যারা ধূমপায়ী তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে এবং আমাদেরকে সমাজকে সচেতন করতে হবে। ড্রাগ আসক্তি। দেখো, এখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তোমাদের বই থেকে চিত্রটি নেওয়া। এই যে ব্যক্তি, সে একজন ড্রাগ অ্যাডিক্টেড। ড্রাগ নিয়ে নিয়ে দেখো তার শরীর কেমন ক্ষীণ হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। নিশ্চয়ই সে একসময় ছিল সুস্থ সবল একজন ব্যক্তি। সে এই ড্রাগের থাবায় জীবন্ত মৃত মানুষে পরিণত হয়েছে। তাহলে ড্রাগ থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। এইডস একটি মরণ ব্যাধি। এইডস সম্পর্কে আমাদের জানতে হবে। এইডস 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয়। তখন থেকে সারা বিশ্বে এইডস মরণ ব্যাধি হিসেবে পরিণত হয়েছে। আফ্রিকার দেশগুলোতে প্রকোপ সবচেয়ে বেশি। সাধারণত এইচআইভি, হিউম্যান ইমিউনিটি ভাইরাস, এটা ফুল মিনিং। এই এইচআইভি ভাইরাস দ্বারা। প্রিয় শিক্ষার্থী, তাহলে
আমরা এই এইডস রোগের বিভিন্ন কারণ রয়েছে। কারণগুলোর মধ্যে এইডস আক্রান্ত রোগী যদি সিরিঞ্জ বা সুচ ব্যবহার করা হয় তাহলে এইডস রোগ হয়। এইডস রোগীর সঙ্গে যৌন মিলনের ফলে এইডস রোগ হয়। আবার অরক্ষিত যৌন মিলনের কারণেই মূলত এইডস রোগটা হয়ে থাকে। এই কারণে এইডস থেকে আমাদেরকে সবাইকে সাবধান হতে হবে। এইডস রোগের এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, এর কোনো ঔষধ আবিষ্কৃত হয় নাই। তোমরা এইডস সম্পর্কে জানবে সকলকে, এবং নিজে সচেতন হবে এবং সকলকে সচেতন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। রাফেজ কি, খাদ্যপ্রাণ বলতে কী বোঝায়, তোমাদের মূল বইয়ের সৃজনশীল 2 নাম্বার যে প্রশ্ন সেটি আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। তোমরা বাসায় খুব মনোযোগ সহকারে বাড়ির কাজটি সম্পূর্ণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একই কথা, বর্তমান সময়ে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। প্রিয় শিক্ষার্থী, খুব দ্রুত আমাদের এই ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।